স্পিচ এর যে পার্টস বা অংশ সেটাকেই পার্টস অফ স্পিচ বলি। আর স্পিচ মানেই হচ্ছে এক একটি সেন্টেন্স। ইংরেজি থেকে যদি বাংলাতে বুঝি বা বোঝার চেষ্টা করি, তাহলে স্পিচের যে অংশ সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ, বাক্যের যে অংশ সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং এখানে বাংলাতে যে কথাটি বলা হচ্ছে, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। আবার আরেকটি সংজ্ঞায় বা অন্যভাবে যদি বলা যায়, সেটি হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই পদ। এটিকে অন্যভাবে যদি আমরা বলি, তাহলে সেটি বলা হচ্ছে যে যখন একটি শব্দ বাক্যে ব্যবহৃত হয় তখন সেটি পদ হয়ে যায়। এখন কেন পদ হয়? একটি শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যায়। ঠিক আছে? মানে যেহেতু এমসিকিউ প্রশ্ন, সেই জন্য এটা একটু খোলাসা করে পড়তে হচ্ছে। পদ হতে গেলে এর সূত্রে বলবো যে পদ হতে গেলে বিভক্তি যুক্ত হতে হবে। ঠিক আছে? আচ্ছা, পদ কত প্রকার? ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, বাংলায় হচ্ছে 5 প্রকার। এখানে আমি এই যে দেখানোর চেষ্টা করেছি, অব্যয়টাকে আমরা বেশ কয়েকটা ভাগ পাই আর কি। তো পদের যে শ্রেণী বিভাগ, এটি 2 ভাবে হয়। একটা শ্রেণী বিভাগে বলা হচ্ছে সব্যয় পদ আর অব্যয় পদ। আবার আরেকটিতে বলা হচ্ছে নামপদ এবং ক্রিয়াপদ। ঠিক আছে? তো অব্যয় পদ এবং সব্যয় পদ, এটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে সেটি হচ্ছে যে অব্যয় ছাড়া বাকি পদগুলো হচ্ছে সব্যয়, আর সব্যয় পদ হচ্ছে 4টি, আর অব্যয় পদ হচ্ছে এখানে আমরা ইংরেজির সঙ্গে এখানে বোঝার জন্য নিয়ে এসেছি, কিন্তু অব্যয় পদের আবার আলাদা বিভাগ রয়েছে। নামপদ আর ক্রিয়াপদ এভাবে যদি আমরা দেখি, তাহলে নামপদ হচ্ছে 4টা। এটি দেখাচ্ছি এই জন্য যে আপনার এমসিকিউতে প্রশ্ন হতে পারে যে সব্যয় পদ কত প্রকার। সব্যয় পদ 4 প্রকার। নামপদ কত প্রকার? নামপদও 4 প্রকার। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বিভাগ। এবং এটার যদি একেবারে ডিটেইল বিভাগটা আপনারা দেখতে চান, তাহলে এই যে একেবারে বিস্তারিত যে বিভাগটা, সেটি হচ্ছে এরকম। এবং এখানে দেখেন এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ এবং ক্রিয়াপদ। বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার। ইংরেজিতে আমরা নাউন পাই হচ্ছে 5 প্রকার, কিন্তু এখানে হচ্ছে 6 প্রকার। বিশেষণ পদকে আবার প্রথমে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটি হচ্ছে ভাব বিশেষণ। সর্বনাম পদ হচ্ছে 10 প্রকার। অব্যয় পদ হচ্ছে 4 প্রকার। সমুচ্চয়ী অব্যয় পদকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সংযোজক, বিয়োজক এবং সংকোচক। আর ক্রিয়া আমরা পাই প্রধানত 2 প্রকার, এটা 2 ভাগে ভাগ করা হয়, সমাপিকা এবং অসমাপিকা একভাবে, আর অকর্মক, সকর্মক, বিকর্মক, প্রযোজক, যৌগিক, মিশ্র, এটি হচ্ছে আরেকভাবে। তো পদ এর যে শ্রেণী বিভাগটা একেবারে যদি এক নজরে আমরা চিন্তা করি, তাহলে এটি হচ্ছে এক নজরে পদের শ্রেণী বিভাগ। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
একসঙ্গে বিষয়টা বোঝা যাবে। আচ্ছা, বিশেষ্যপদ এখন 5 প্রকার: সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। এই ভাববাচক বিশেষ্যের ইংরেজি নাম হচ্ছে ভার্বাল নাউন। ইংরেজি গ্রামারে এই ভার্বাল নাউনটি আলাদাভাবে আলোচনা করা হয়। আচ্ছা, এখন এই সংজ্ঞাবাচক বিশেষ্য বা বিশেষ্যের যে প্রকারভেদগুলো, হ্যাঁ, এগুলোর ভিতরে আপনাদের ঢুকতে হবে এবং সেটির জন্য যেটি দরকার সেটি হচ্ছে উদাহরণ জানতে হবে। প্রত্যেকটারই একটা একটা করে, দুইটা দুইটা করে উদাহরণ জানতে হবে। উদাহরণ জানলে আপনার মনে থাকবে, বা উদাহরণগুলোই মানে প্রশ্নে আসে একটা ওয়ার্ড দিল, এটি কোন বিশেষ্য, আবার বলল যে সংজ্ঞাবাচক বিশেষ্য নিচের কোনটি। একটা ওয়ার্ড দিয়ে বা শব্দ দিয়ে বললো যে এটি কোন বিশেষ্য বা বিশেষণ, সর্বনাম ইত্যাদি ইত্যাদি। আবার ওইটার সঙ্গে যে সংজ্ঞাবাচক বিশেষ্য কোনটি, হ্যাঁ, বা এই যে ব্যতিহারিক সর্বনাম কোনটি, এরকম। অর্থাৎ এখানে সংজ্ঞাটা একটু জানতে হবে, প্লাস দুইটা তিনটা উদাহরণও জানতে হবে। সাথে হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো জানতে হবে। এখন সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য, যেটার ইংরেজি নাম হচ্ছে প্রপার নাউন। যে কোনো নামকেই সংজ্ঞাবাচক বা নামবাচক, হ্যাঁ, অনেক সময় এই সংজ্ঞাবাচক বা নামবাচক এটা যে বাংলা ওয়ার্ডটা, প্রপার নাউনের বাংলা, এটা কিন্তু অনেক সময় মনে থাকে না, এটিও আবার প্রশ্নে আসে। ঠিক আছে, তার হচ্ছে জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক মানে হচ্ছে মেটেরিয়াল নাউন, জাতিবাচক হচ্ছে কমন নাউন, সমষ্টিবাচক হচ্ছে কালেকটিভ নাউন, গুণবাচক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ভাববাচক বিশেষ্যটা হচ্ছে ভার্বাল নাউন। সংজ্ঞাবাচকের উদাহরণ যদি আমরা জানতে চাই তাহলে সেটি হচ্ছে যে কোনো নাম, হ্যাঁ, তপন, রহিম, করিম, বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম নানান ধরনের নামগুলি হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক। জাতিবাচকের ভিতরে হচ্ছে যেমন নদী, ছাত্র, ছাত্রী, মানে কমন নাউন যেগুলা, সেটা হচ্ছে জাতিবাচক। বস্তুবাচকের ভিতরে যে টেবিল, চেয়ার, ল্যাপটপ, কম্পিউটার। সমষ্টিবাচক হচ্ছে একসঙ্গে সমষ্টিগত যে বিষয়টা, হ্যাঁ, গ্রুপ যেটা, সেটি হচ্ছে সমষ্টিবাচক। গুণবাচক এটি হচ্ছে সততা, সততা হচ্ছে গুণবাচক, অনেস্টি ইংরেজিতে, যেটা আমরা জানি, মনে হয় বিশেষণ, কিন্তু সেটি হচ্ছে বিশেষ্য। আর ভাববাচক যেটা ভার্বাল নাউন, হ্যাঁ, এটি একটি বড় ব্যাপার। তো ভার্বাল নাউনটা অনেক সময় শয়ন, গমন, হ্যাঁ, এরকম ধরনের যে ওয়ার্ড গুলো, সেটি হচ্ছে ভাববাচক। তো আপনাদের যে কাজটি করতে হবে, এটির সংজ্ঞাগুলো প্লাস এর সঙ্গে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আপনাদের শিখতে হবে। এখন সংজ্ঞাগুলো শেখার দরকার কেন? অনেক সময় প্রশ্নতে সংজ্ঞাটি দিয়ে দেয়, সংজ্ঞাটি দিয়ে দিয়ে বলে যে নিচের কোনটি, যেমন যে কোনো একটা বিশেষের নাম দিয়ে বলে যে পদ দ্বারা কোনো পদার্থ বোঝায় সেটি কোন বিশেষ্য, যেটি দ্বারা কোনো কিছুর সমষ্টিকে বোঝায়, যেমন আর্মি, পুলিশ, এই যে সমষ্টি বিষয়টি বোঝাচ্ছে, তাহলে সেটি কোন ধরনের বিশেষ্য। আচ্ছা, এরপরে হচ্ছে বিশেষণ। বিশেষণ প্রধানত দুই প্রকার: নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। আপনার প্রশ্ন দিতেই পারে বিশেষণ পদ প্রধানত কত প্রকার। ঠিক আছে, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। তো বিশেষণ পদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকেই আমরা কি বলে যে বিশেষণের শ্রেণী বিভাগটা চিন্তা করব। বিশেষণের সংজ্ঞা বলা হচ্ছে বিশেষ্য এবং সর্বনামের, অ্যাডজেক্টিভ ইংরেজিতে যেটা, নাউন এবং প্রোনাউনের, বিশেষ্য এবং সর্বনামের
দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি যে ওয়ার্ড বা শব্দ দ্বারা বোঝায় সেটি হচ্ছে বিশেষণ। সুতরাং যেগুলো বিশেষ্য সেগুলোই বিশেষণ। যে বিশেষ্য যে শব্দটা কোনো একটা মানে বিশেষ্যকে বা নাউনকে কোয়ালিফাই করে, মডিফাই করে বা তার অবস্থা ইত্যাদি বোঝায়, হ্যাঁ, সেটি তো বিশেষণ। অতএব সেটি যেমন সংজ্ঞাবাচক বা নামবাচক যে বিশেষ্যর কথাটা বললাম, তো এই নামবাচক বা সংজ্ঞাবাচক যদি এই বিশেষ্যটা কি বলে যে মানে ভালো মন্দ বলে, তাহলে সেটি হচ্ছে তাহলে ওই বিশেষণ। ঠিক আছে? এই জন্য এখানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি জিনিসটা একটু মানে বোঝাচ্ছি। সেটা হচ্ছে যে সর্বনাম, যে সর্বনামটা দোষ গুণ বোঝায়, অতএব সেটা সেই বিশেষণ, এরকম করে জিনিসটা বলা যায়। আবার যেই বিশেষ্যটাকে যে ওয়ার্ডটা বিশেষায়িত করছে, অতএব সেটা হচ্ছে সেই বিশেষণ। এটা হচ্ছে একেবারে যদি এক বাক্যে বোঝার চেষ্টা করি। এছাড়া বিশেষণকে নানান ভাবে ভাগ করা হচ্ছে এবং সেই জায়গা থেকে দেখো রূপবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, পরিমাণবাচক ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা। আর এখানে দেখো ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। হ্যাঁ, মানে কি, এই যে যেমন অংশ, কোনো কিছুর যদি অংশ বোঝায়, আমরা জানি যে বিশেষণটা হচ্ছে যে কোনো সংখ্যা, একটা, দুইটা, তিনটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং ওই যে ক্রমবাচক সংখ্যা আমরা পড়েছি, ওই জায়গা থেকে যে পরিমাণ যদি বোঝায়, কোনো অংশ যদি বোঝায়, ক্রম যদি বোঝায়, কোনো সংখ্যা যদি বোঝায়, হ্যাঁ, কোনো বিশেষ্য বা সর্বনামে যদি অবস্থা বোঝায়, কোনো বিশেষ্য বা সর্বনামে যদি গুণ বোঝায়, কোনো বিশেষ্য বা সর্বনামে যদি রূপ বোঝায়, ঠিক আছে, কোনো বিশেষ্য বা সর্বনামের যদি নির্দিষ্টতা কোনো কিছু বিষয় বোঝায়, হ্যাঁ, কোনো বিশেষ্য বা বিশেষণের সর্বনামের যদি প্রশ্ন মানে সম্পর্কিত কিছু বোঝায়, তাহলে সেটি হচ্ছে বিশেষণ। এখন হচ্ছে ক্রিয়া বিশেষণ এবং বিশেষণের বিশেষণ আছে, অব্যয়ের বিশেষণ আছে, বাক্যের বিশেষণ আছে। আর আরেকটা জিনিস আছে বিশেষণের অতিশায়ন। বিশেষণের এই যে ভাব বিশেষণগুলো, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে? এই যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়ার যে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, ঠিক আছে, ক্রিয়ার যে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, যেটাকে আমরা বলবো অ্যাডভার্ব বলে, অ্যাডভার্ব। হ্যাঁ, সে যায়, সে ধীরে ধীরে যায়, যায় হচ্ছে ক্রিয়া। এই কেমন করে যায়? ধীরে ধীরে যায়। সে দ্রুত যায়, কেমন করে যায়? সে দ্রুত যায়। তো এই যে ক্রিয়া, কাজটা কেমন, কাজের অবস্থাটা কিরকম, এই যে জিনিসটা বুঝাচ্ছে, এইটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? আচ্ছা, বিশেষণের বিশেষণ, তো যে ওয়ার্ডটা আবার বিশেষণকে বিশেষায়িত করে। এর আগে নাম বিশেষণের যে প্রকারভেদটাতে আমরা দেখলাম, সেটা হচ্ছে সর্বনাম এবং বিশেষ্যকে বিশেষায়িত করলো। কিন্তু এখানে আমরা দেখতেছি যে ক্রিয়াকে বিশেষায়িত করছে, বিশেষণকে বিশেষায়িত করছে। একটা বিশেষণ আছে, সেটার আবার বিশেষায়িত করছে। যেমন দেখেন, রকেট দ্রুত চলে, এখানে দেয়া, সরি, হ্যাঁ, এটা রকেট দ্রুত চলে। রকেট চলে, কেমন চলে? দ্রুত চলে। তো এই দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা একটা বিশেষণ। এখন যদি বলা হয় যে রকেট অতি দ্রুত চলে, এই যে অতি, অতিরিক্ত একটা জিনিস, হ্যাঁ, মানে চলে, কেমন চলে? দ্রুত চলে। কেমন দ্রুত? অতি দ্রুত। এই যে বিষয়টা, এটা হচ্ছে বিশেষণের
বিশেষণ। যেমন এখানে বলা আছে একটু দুধ দাও, হ্যাঁ, তারপরে বলতেছে সামান্য একটু দুধ দাও। একটু এই বিষয়টাকে আবার সামান্য আরো বিশেষায়িত করতেছে। অতএব এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। অব্যয়ের বিশেষণটা কিরকম? অব্যয়ের বিশেষণটা হচ্ছে যে অব্যয় পদটাকে বিশেষায়িত করে। আপনারা যখন পড়বেন এখন এরকম একটু চিন্তা করে পড়বেন। যেমন ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন, হ্যাঁ, ধিক এমনি সে ধিক্কার দিচ্ছে অথবা তার একটা এখানে অব্যয় পদ ব্যবহার করা হচ্ছে, তো সেই অব্যয়টাকে এই ধিক বিষয়টা আবার আরো বেশি বিশেষায়িত করছে। আচ্ছা, বাক্যের বিশেষণটা হচ্ছে যে বাক্যের মধ্যে যে একটা পুরো বাক্যটাকে যখন একটা শব্দ বিশেষায়িত করে পুরোটাকে, হ্যাঁ, সেটি হচ্ছে বাক্যের বিশেষণ। মানে কোন একটা ওয়ার্ডকে করছে না, হ্যাঁ, পুরো বাক্যটাকে, অর্থাৎ একটা শব্দ ব্যবহার করে ওই বাক্যটার পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে যাচ্ছে যখন, সেটি হচ্ছে বাক্যের বিশেষণ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট জিনিস। যেমন এখানে বলা আছে, যেমন দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে, এটা একটা বাক্য। দেশ বা বাংলাদেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে, সাধারণভাবে বলা যাচ্ছে। এবং তার আগে দেওয়া যাচ্ছে যে দুর্ভাগ্যক্রমে, এই দুর্ভাগ্য মানে দেশটা যে নানা সমস্যা জালে আবদ্ধ হয়েছে, এই দুর্ভাগ্যক্রমে শব্দটা ব্যবহার করার ফলে পুরো সেন্টেন্সটাই কিন্তু দেখো যে আলাদা একটা রূপ বা বৈশিষ্ট্য নিয়ে নিল। ঠিক আছে? তো এই জায়গায় বলা হচ্ছে এটি হচ্ছে বাক্যের বিশেষণ। আর মজার জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটি হচ্ছে বিশেষণের অতিশায়ন। আপনারা যতগুলো পড়বেন, এই যে ভাব বিশেষণ আছে না, এগুলো একটু পড়বেন, পড়লে মজা লাগবে। বিশেষণের অতিশায়ন, এই বিশেষণের অতিশায়নটা হচ্ছে অনেকটা আমাদের যে ইংরেজিতে যে ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রি আছে না, এই ডিগ্রিটাকে বাংলায় আমরা বিশেষণের অতিশায়ন বলি। ঠিক আছে? হ্যাঁ, যেমন এই যে বিশেষণের অতিশায়নের মানেটাই হচ্ছে যে এই যে দুটি বস্তুর ভিতরে যেটি তুলনা করা হয়, একাধিক বস্তুর মধ্যে যখন তুলনা করা হয়, একের সঙ্গে যখন তুলনা করে যে শব্দটা দিয়ে এই তুলনাটা হয়, ঠিক আছে? যেমন ক্লাসের মধ্যে রহিম সবচেয়ে মেধাবী, এই যে সবচেয়ে শব্দটা, এটি হচ্ছে বিশেষণের অতিশায়ন। হ্যাঁ, এবং আমরা যদি ডিগ্রি করি, রহিম ইজ দা মানে বেস্ট বয় ইন দা ক্লাস, ঠিক আছে, বা রহিম ইজ দা মানে সে যদি লম্বা কথাটা বলা হয় তাহলে রহিম ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস, তাই না? এই যে ডিগ্রি যেটা ইংরেজিতে পড়েছি, সেটি বাংলাতে বলা হচ্ছে বিশেষণের অতিশায়ন। ঠিক আছে? সর্বনাম পদ হচ্ছে 10 প্রকার, ইংরেজিতে পাবেন আপনারা মোটামুটি 8 প্রকার, এখানে আবার বলা হচ্ছে 10 প্রকার। কেন 10 প্রকার? ওই যে বিশেষ্যর পরিবর্তে যে ওয়ার্ডটা বসে, হ্যাঁ, এরকম 10 ভাবে আমরা বিশেষ্যের পরিবর্তে ওয়ার্ড গুলো পাই, এবং এগুলো কিন্তু ইংরেজিতেও পড়তে হবে, বাংলাতেও পড়তে হবে, এবং ইম্পর্টেন্ট এগুলো ছোট ছোট করে পড়লে। তো বস্তুবাচক বা পুরুষবাচক সেটি হচ্ছে ওই যে আমি, আমরা, এরকম। আত্মবাচক, যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, হ্যাঁ, আত্মবাচক স্বয়ং, যেটা নিজে, খোদ, আপনি, সে নিজেই কাজটি করেছে, হ্যাঁ, এরকম ধরনের শব্দ হবে। তারপর যে সামীপ্যবাচক, এই, এরা, ইহারা। দূরত্ববাচক, ওই সব, হ্যাঁ। তারপরে সাকল্যবাচক, সাকল্য সবকিছু মিলে, সবকিছুকে বোঝাচ্ছে। প্রশ্নবাচক, কে, কি, হ্যাঁ, কেন, ইত্যাদি ইত্যাদি। অনির্দিষ্ট মানে কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না কোনটি। ব্যতিহারিক, আপনা, আপনি,
নিজে নিজে, হ্যাঁ, বেতিহার যে একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে বেতিহারি। সংযোগ জ্ঞাপক, যে, যিনি, যারা ইত্যাদি। অন্যাদিবাচক, অন্য, অপর, পর, এই। তো আপনাদের এই যে নবম দশম শ্রেণীর বইতে এই যে উদাহরণগুলো দেওয়া আছে প্রত্যেকটার সঙ্গেই, এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া আইডিয়া করে কিন্তু হবে না। আইডিয়া করে, হ্যাঁ, পরীক্ষার সময় ভুল হয়ে যাবে। তো 80% 90% আপনাকে মুখস্থ করতে হবে, তাহলেই বিষয়টা বোঝা যাবে। তো এটি হচ্ছে সর্বনাম, এবং সর্বনামের সঙ্গে পুরুষ, জেন্ডার, হ্যাঁ, সরি, পার্সন, এই বিষয়টা জড়িত। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, হ্যাঁ, পার্সন জড়িত। এবং এটির ইংরেজিতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলি। আর বাংলাতে হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। ঠিক আছে? তো উত্তম পুরুষ কোনটি, মধ্যম পুরুষ কোনটি, নাম পুরুষ কোনটি? উত্তম পুরুষ হচ্ছে ফার্স্ট পার্সন, আই, মি, মাই, উই, আওয়ার। আর মধ্যম পুরুষ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ জাতীয়, ইউ, ইউর, হ্যাঁ, ইউর সেলফ ইত্যাদি। নাম পুরুষটা হচ্ছে থার্ড পার্সন, হি, সি, রহিম, করিম ইত্যাদি। ঠিক আছে? তো এটি হচ্ছে সর্বনাম পদ, এবং সর্বনাম পদের মধ্যে সাথে পুরুষ বা পার্সন এর সম্পর্কিত, এবং সেটিও শিখে ফেলতে হবে। প্রশ্ন, বিগত সালের প্রশ্ন দেখবেন কিছু কিছু পরীক্ষায় পার্সনের উপরেও প্রশ্ন আছে, যে এটি কোন পার্সন, বা কোন পুরুষ, বা মধ্যম পুরুষ কোনটি, নাম পুরুষ কোনটি, এরকম ধরনের। আচ্ছা, তারপরে আছে অব্যয় পদ। এই অব্যয় পদ আমরা ইংরেজিতে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন পেয়েছি। তো এই অব্যয়, তো অব্যয় পদের বিষয়টাকে বলা হচ্ছে, এর সংজ্ঞায় বলা হচ্ছে, আমরা শিখেছি যেটা, সেটি হচ্ছে যে, যে পদের কোনো, কি বলে, যে ব্যয় হয় না। আর ব্যয় মানে হচ্ছে পরিবর্তন হয় না। যে পদ পরিবর্তিত হয় না, পরিবর্তন করা যায় না, সেটি হচ্ছে অব্যয় পদ। হ্যাঁ, এটা। তো এখানে প্রধানত বলা হচ্ছে 4 প্রকার: সমুচ্চায়ী, অনন্যয়ী, অনুকার, অনুসর্গ, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়, অনন্যয়ী অব্যয়, তারপরে হচ্ছে সমুচ্চায়ী অব্যয়। ঠিক আছে? তো সমুচ্চয়ী অব্যয়কে সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয়, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা মনে রাখতে হবে। অনুসর্গ অব্যয়কে 2 ভাগে ভাগ করা হচ্ছে, বইতে আছে। সেটা হচ্ছে বিভক্তি সূচক, বিভক্তি রূপে ব্যবহৃত কিছু অব্যয়, এরকম একটা ব্যাপার। তো এটি হচ্ছে অব্যয়, এবং এই সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে যেহেতু সংযোজক, বিয়োজক এবং সংকোচক আছে, তাহলে এই 3টি বুঝলে সমুচ্চয়ী অব্যয়টা বোঝা হয়ে যায়। তো সংযোজকটা হচ্ছে আমরা বলবো যে, যেই অব্যয়টি সেন্টেন্স গুলোকে সংযুক্ত করে, ঠিক আছে, সংযুক্ত করে। আর বিয়োজকটা হচ্ছে যেটি হচ্ছে দুই সেন্টেন্সের মধ্যে যে দুটো সাবজেক্ট থাকে বা দুটো বিষয় থাকে, সেটিকে ভিন্নভাবে বোঝায়। হ্যাঁ, যেমন অথবা, নতুবা, নয়তো, এরকম। আর সংযোগটা হচ্ছে যে একসঙ্গে, তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে, তাই, হ্যাঁ, দেয়ার ফর ইত্যাদি ইত্যাদি, ইংরেজিতে যে বিষয়গুলো আছে। অর্থাৎ এই দুটো অংশকে, বাক্যের দুটো অংশকে তাই শব্দটি সংযোগ করেছে, তাহলে এটি হচ্ছে সংযোজক। আর যেমন দেখা যাচ্ছে যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই যে কিংবা দ্বারা, হ্যাঁ, কিংবা দ্বারা আলাদা করে দুটোকে বোঝাচ্ছে। তো এই যে কিংবা, নতুবা, না হয়, নয়তো, এই শব্দগুলো, এগুলো হচ্ছে বিয়োজক অব্যয়। হ্যাঁ, আমরা যখন নিজে পড়বেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন, সমস্যা নেই। আর সংকোচক, সেটা হচ্ছে তিনি বিদ্বান অথচ, অথচ দো অলদোর যে একটা বিষয় রয়েছে, সৎ ব্যক্তি নন। হ্যাঁ, একটা কন্ডিশনাল জিনিস চলে আসতেছে, বা একটা সন্দেহ, সংশয় চলে আসতেছে, এই জায়গা থেকে যে ওয়ার্ড গুলো ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সংকোচক। এবং এই সমুচ্চয়ী
যে অব্যয়টা রয়েছে সেটি হচ্ছে ৩ প্রকার, সেটি মনে রাখতে হবে। এখন অনন্যয়ী এবং এই যে অনুকার, এই অব্যয় দুটা আরো বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে। তো অনন্যয়ীটা হচ্ছে এর ভিতরে আরো কিছু ব্যাপার আছে, আপনাদের আবার ওইগুলোও পড়তে হবে যেহেতু চাকরির পরীক্ষা দিবেন। অনন্যই হবে যেমন উচ্ছ্বাস প্রকাশে, হ্যাঁ, প্রশ্নতে আসে এই সেন্টেন্স দিয়ে দিল, এখানে কি প্রকাশিত হয়েছে, কোন ভাবটি ফুটে উঠেছে, কথা বুঝেছো? মানে অল্প জিনিসেই জানা যায় না, আবার ভিতরে যেতে হচ্ছে। তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে অনন্যই অব্যয় আমাদের এখানে মোটামুটি একেবারে 10 ধরনের প্রকাশ করে, অনন্যই অব্যয় 10 ধরনের মনোভাব প্রকাশ করে, উচ্ছ্বাস প্রকাশ করে, স্বীকৃতি অস্বীকৃতি প্রকাশ করে, সম্মতি প্রকাশ করে, অনুমোদন প্রকাশ করে, সমর্থক, যন্ত্রণা, ঘৃণা, ঠিক আছে? যেমন এই যে কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না, ঘৃণা। হ্যাঁ, যেমন একটা প্রশ্ন প্রায় আসে, সেটি হচ্ছে যে এই যে মানে একটি ছেলে বলে যে ছেলেটি আমার পিছু ছাড়ছে না, এরকম ধরনের। তো উচ্ছ্বাস প্রকাশ বলতেছে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এই যে মরি মরি শব্দটা হচ্ছে অনন্যই। আপনাকে এখানে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এইটা দিয়ে বলতে পারে এটি কোন অব্যয়, ঠিক আছে? আবার বলতে পারে নিচের কোনটি অনন্যই অব্যয়ের উদাহরণ। আবার বলতে পারে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে কি প্রকাশিত হয়েছে, উচ্ছ্বাস, আনন্দ, হ্যাঁ, হতাশা, ইত্যাদি ইত্যাদি। কথাটা বুঝেছেন? এই জন্য আচ্ছা, সম্বোধন, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, ওগো শব্দটা এখানে সম্বোধন প্রকাশ করছে এবং এই ওগোটা হচ্ছে আবার অব্যয়। এই শব্দটা দিয়ে আবার সেন্টেন্সটা দিয়ে আবার বলতে পারে যে এখানে ওগো শব্দটি কোন পদ, অব্যয় পদ। আবার বলতে পারে যে ওগো শব্দটি কোন অব্যয়, অনন্যই অব্যয়। কথা বুঝেছেন? অর্থাৎ দেখেন, ওইগুলো যেমন মুখস্থ করবেন, এটাও কিন্তু আপনাকে সেভাবে মুখস্থ করতে হবে। এই যে একটা একটা করে সেন্টেন্স আছে, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনুকার অব্যয় বা যেটাকে ধনাত্মক অব্যয় বলে, আমরা ওই যে ধনাত্মক এবং অনুকার এই শব্দটার সঙ্গে আগেই পরিচিত হয়েছি এবং সেখানে আমরা দেখেছি যে সাধারণত কোনো বস্তুর, কোনো পদার্থের, হ্যাঁ, বা কোনো প্রাণীর যে বিভিন্ন ভাব ভঙ্গির যে আহ প্রকাশটা, অনুকারটা, ঠিক আছে, সেটি হচ্ছে অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। যেমন এখানে মেঘের গর্জন, সিংহের গর্জন, ঘোড়ার ডাক, কাঠের যে দুইটা কাঠ মিলে ঘচ ঘচ শব্দ, চুরির শব্দ, নুপুরের আওয়াজ, হ্যাঁ, এগুলো হচ্ছে অনুকার। বজ্রের ধ্বনি কিরকম, কড়কড়। এটা এক কথায় প্রকাশেও আপনি পাবেন বা এক কথায় প্রকাশের জন্য মনে রাখতে পারেন, আবার দেখা যাচ্ছে যে অনুকার অব্যয় হিসেবে সেটা মনে রাখতে পারেন। হ্যাঁ, বাতাসের গতি, শন 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 করে বাতাস বইছে, শন শন এটি কোন পদ, শন শন এটি কোন অব্যয়, ঠিক আছে? বা অনুকার অব্যয় নিচের কোনটি, এরকম ধরনের আপনার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অনুকার অব্যয়। আর আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় মানে হচ্ছে অনুসর্গগুলো যে রয়েছে, আমরা গত ক্লাসে জেনেছিলাম উপসর্গ, অনুসর্গ। তো যে অনুসর্গগুলো রয়েছে সেই অনুসর্গগুলোই হচ্ছে এখানে একটা বাক্যে যখন ব্যবহৃত হয় সেটি হচ্ছে এই অনুসর্গ অব্যয়। মানে হচ্ছে যে একটা বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো প্রথমত এই 5টা পদের ভিতরে একটা পদ, 5টা পদের মধ্যে একটা পদ, তারপরে সেটার পরিচয় আলাদা আলাদা আছে। এবং আমরা এক বাক্যে যদি বলি বা আমি সাধারণত বলি, হ্যাঁ, অনেকে হয়তো অবাক হবেন যে একেবারে যদি এক কথায় কাউকে জিজ্ঞাসা করা হয়, আপনাদের জিজ্ঞাসা করা যে আপনি সারা জীবনে কত ধরনের কথা বলেন,
কত প্রকারের কথা বলেন, কত প্রকার শব্দ আপনি উচ্চারণ করেন, বা কত প্রকার শব্দের সাহায্যে আপনি মনের ভাব প্রকাশ করেন, বা আজ পর্যন্ত বাংলাতে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে একসঙ্গে করলে এগুলোর প্রকার কত। এই বাংলাতে হচ্ছে এই প্রকারগুলো হচ্ছে 5 প্রকার। অর্থাৎ আপনি এই 5 ধরনের শব্দের বাইরে কোনো শব্দ ব্যবহার করেননি। যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলো হয় আপনার বিশেষ্য হবে, বিশেষণ হবে, সর্বনাম হবে, অব্যয় হবে, অথবা ক্রিয়া হবে। এর বাইরে কোনো কিছু হবে না। আবার ইংরেজিতে যখন বলা হবে তখন কিন্তু সেটি হচ্ছে 8 প্রকার। ইংরেজি আপনি গ্রামার অনুসারে যদি ব্যাখ্যা করেন তাহলে এই শব্দ হচ্ছে 8 প্রকার। অর্থাৎ ইংরেজিতে আপনি 8টি শব্দের বাইরে আর কোনো শব্দ ব্যবহার করেননি এবং সারা জীবন ব্যবহার করবেনও না। 8টির বাইরে শব্দ হয় না। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ক্রিয়াপদ। এবং ক্রিয়াপদ হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। ক্রিয়াপদ ছাড়া সাধারণত বাক্য হয় না। সেই ক্রিয়াপদ উল্লেখ করা থাকতে পারে অথবা সেটি উহ্য থাকতে পারে। তো যদি উল্লেখ থাকে তাহলে সেটি সরাসরি দেখা যায়, যদি না থাকে তাহলে সেটা ওই যে বি ভার্ব আছে একটি ইংরেজিতে, সেটি ধরে নিতে। যেমন করিম ভালো ছেলে, করিম ভালো ছেলে। এখানে এই বাংলা বাক্যটাতে কিন্তু ভার্ব নাই, কিন্তু ধরে নেওয়া হয় যে এখানে ভার্ব আছে। সেই ভার্বটি কি? করিম হয় ভালো ছেলে। ঠিক আছে? অর্থাৎ ইজ, এই যে ভার্ব, এই ইজ ভার্বটি এখানে ধরে নেওয়া হয়। হওয়া, করিম কিরকম, হ্যাঁ, এই জিনিসটা এখানে আছে। তো এই ক্রিয়াবোধের ভাগটা দুই ভাবে হয়। যেমন সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এটিকে এখানে বলা হচ্ছে যে ভাব প্রকাশের দিক। আমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে নাকি পাচ্ছে না। যদি প্রকাশ পায় তাহলে সেটা সমাপিকা, যদি প্রকাশ না পায় সেটা হচ্ছে অসমাপিকা। সমাপিকা হচ্ছে যে আমি ভাত খেয়েছি, এটা সমাপিকা। আমি ভাত, এরকম যখন বলা হবে তখন সেটা আমি ভাত, তারপরে কি, আর কিছু নাই। এই যে শোনার একটা আগ্রহ বা এটা সমাপ্ত হয়নি, সমাপ্ত না হইলে সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং আরেকটি ভাগ ক্রিয়াকে করা হচ্ছে একটি ভাগ এর সঙ্গে অবজেক্টের সম্পর্কের উপর ভিত্তি করে। ভার্বের সঙ্গে যে অবজেক্ট রয়েছে, কর্ম রয়েছে, সেটির যে সম্পর্ক, সেটির যে সংযোগ, সেই অনুসারে এই ক্রিয়াকে আরো বেশ কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে। এবং সেটি হচ্ছে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া। সকর্মক ক্রিয়া হচ্ছে যেই ভার্বটি কর্ম অর্থাৎ অবজেক্ট নেয়, যেই ভাবটির অর্থ সম্পূর্ণ করতে গেলে, ভাব সম্পূর্ণ করতে গেলে কর্ম লাগে, অবজেক্ট লাগে, সেটি হচ্ছে সকর্মক। আর যেটি ভাব এর অর্থ প্রকাশ করার জন্য কর্ম বা অবজেক্ট লাগে না, সেটি হচ্ছে অকর্মক। ঠিক আছে? আর দ্বিকর্ম হচ্ছে যে কিছু কিছু ভাব রয়েছে বা ক্রিয়া রয়েছে যেগুলো দুইটি কর্ম বা অবজেক্ট নিয়ে থাকে, সেটি হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তারপরে এখানে এই যে অবজেক্টের একটা ভাগ রয়েছে সমধাতুজ, মানে যেই যেমন আকাশে চাঁদ দেখি, এটা দেখা কাজটা এখানে কর্ম নিচ্ছে, ছেলেটি কানে শোনে না, এই উদাহরণ যেগুলো দেয়া আছে আর কি। হ্যাঁ, সেখান থেকে বোঝা যাচ্ছে যে একটা অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করছে, একটা অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করছে না। আচ্ছা, প্রযোজক ক্রিয়া। আমরা এর আগে এই প্রযোজ্য শব্দটা দেখেছি।
তো প্রযোজক ক্রিয়াটা একটু খেয়াল করে দেখেন যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। চাঁদ দেখা বা এই দেখা কাজটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া এখানে। এটা কেন প্রযোজক ক্রিয়া? কারণ এখানে কর্তা হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রযোজক কর্তা, একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রশ্নতে আসে এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, প্রশ্নটা দিয়ে বলবে যে শিশুকে কোন কর্তা বা শিশুকে কি, মা কি। ঠিক আছে? তো মা হচ্ছে প্রযোজক আর শিশু হচ্ছে প্রযোজ্য। কেন প্রযোজক, কেন প্রযোজ্য? কারণটা হচ্ছে এরকম যে মা নিজে দেখছেন না, শিশু শিশু দেখছে। শিশু চাঁদ দেখার কাজটি মায়ের দ্বারা সম্পন্ন হচ্ছে। মা যদি শিশুকে না দেখান তাহলে শিশু কিন্তু চাঁদ দেখতে সক্ষম হবে না। তো এই যে একটি কাজ আরেকজনের দ্বারা যখন সম্পন্ন হয়, এরকম যখন বুঝাবে তখন সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক আছে? তারপরে হচ্ছে যে যৌগিক ক্রিয়া, সেটা বলা হচ্ছে এখানে দেখেন, সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। সমাপিকা এবং অসমাপিকা, যেমন এখানে বলা হচ্ছে ঘটনাটা শুনে রাখো। শোনা এবং রাখা, ঠিক আছে, দুইটা ক্রিয়া। এই যখন দুইটা ক্রিয়া এরকম করে প্রকাশ পাবে বা একসঙ্গে থাকবে, সেটাই হচ্ছে যৌগিক। এবং এখানে ফের আপনাকে মুখস্থ করতে হবে এই যে ছেলে মেয়েরা শুয়ে পড়ল, এটি কোন ক্রিয়া? এটি একটি প্রশ্ন। আবার এই ক্রিয়া কোন অর্থে প্রকাশিত হয়েছে, এটিও একটি প্রশ্ন। কথা বুঝেছেন? হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে কার্য সমাপ্তি অর্থে, ওই অপশনে ক খ গ তে কিন্তু দিয়ে যে কি অর্থে প্রকাশিত হয়েছে। অতএব এখানে যে ৬টি রয়েছে সেই ৬টি অর্থ এবং তার যে উদাহরণগুলো মনে রাখতে হবে। এই উদাহরণের সঙ্গে আরো উদাহরণ অ্যাড করে বিষয়টা তখন ক্লিয়ার হবে। মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়ায় বলা হচ্ছে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে যখন এই যে কর, হ, দে, পা, যা, কাট ইত্যাদি এই সব ধাতুগুলো যোগ করা হয় তখন সেটি হয় মিশ্র ক্রিয়া। আমরা তাজমহল দর্শন করলাম, দেখা কাজটা এখানে দর্শন হচ্ছে, দেখাটা হচ্ছে দর্শন। প্রীত হলাম, প্রীত হলাম, তো এখানে আসতেছে। তারপর হচ্ছে মাথা ঝিমঝিম করছে, এক একটি উদাহরণ। এখানে তিনটি কি বলে যে বৈশিষ্ট্য বা তিনটি দিক রয়েছে, এই দিকগুলো আবার মনে রাখতে হবে। তো এটি হচ্ছে আমার মোটা দাগে যদি আমরা চিন্তা করি এবং